আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরও একটা ইম্পর্ট্যান্ট এবং অ্যাডমিশন টেস্টে অনেকবার আসা একটা কোয়েশ্চেন নিয়ে। দেখো, সেটা হচ্ছে অ্যাসিডের তীব্রতা টপিক থেকে, যে নিচের কোন অ্যাসিডটি তীব্র। আমরা যদি অ্যাসিডগুলোর দিকে একটু খেয়াল করি, কি কি অ্যাসিড দেওয়া আছে। এখানে HCOOH দেওয়া আছে, HCOOH দেওয়া আছে, CH3COOH দেওয়া আছে, ClCH2COOH দেওয়া আছে, Cl2CHCOOH দেওয়া আছে। একটু যদি অপশনগুলোর দিকে তাকাও, চারটাই হচ্ছে গিয়ে জৈব অ্যাসিড। চারটাই কি অ্যাসিড? জৈব অ্যাসিড। তাহলে আমার এখন এই ক্ষেত্রে একটা জিনিস জানা লাগবে যে জৈব অ্যাসিডের শক্তিমাত্রা আমরা কিভাবে নির্ণয় করি। জৈব অ্যাসিডের শক্তিমাত্রা আমরা কিভাবে নির্ণয় করি। আচ্ছা, একটু যদি খেয়াল করো, আমরা পরের পেজে যাই। দেখো, জৈব অ্যাসিডের কার্যকরী মূলকটা কেমন? COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। একটু যদি খেয়াল করো, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কত? সেটা হচ্ছে 3.5। কার্বনের কত? 2.5। তাহলে অক্সিজেন কি করবে? ধরো, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার কি? তার শক্তি বেশি। যার শক্তি বেশি সে কি করবে? সম্পদ নিজের দিকে টেনে নেবে। ইলেকট্রন হচ্ছে সম্পদ। তাহলে অক্সিজেন শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। অক্সিজেন আংশিক ঋণাত্মক হয়ে যাবে, কার্বন আংশিক ধনাত্মক হয়ে যাবে। কার্বন আংশিক ধনাত্মক হয়ে যাবে। এইখানে যে অক্সিজেনটা আছে তার কি আছে? তার ইলেকট্রন বেশি আছে। তার ইলেকট্রন বেশি আছে। তখন সে যখন দেখবে যে এই কার্বনে আমার ইলেকট্রন কম বা সম্পদ কম, এই কার্বনটা ফকির হয়ে গেছে, তখন এই অক্সিজেনটার একটু দয়া হবে। দয়া করে কি করবে? এই যে তাদের যে বন্ধনটা ছিল, সেই বন্ধনের ইলেকট্রনটা কিছুটা কার্বনের দিকে ট্রান্সফার করবে। তাহলে বন্ধনের ইলেকট্রন যদি কিছুটা কার্বনের দিকে ট্রান্সফার করে, এই অক্সিজেনের কি হলো? ইলেকট্রন ঘনত্ব কমে গেল না? এই অক্সিজেনের কি হলো? ইলেকট্রন ঘনত্বটা কমে গেল। তো যখন এই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, তখন দেখতেছে তার পাশে আছে দুর্বল হাইড্রোজেন। তখন সে কি করবে? এই যে বন্ধনটা আছে, এই বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। ঠিক আছে? এই বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টেনে নিল। এখন হাইড্রোজেন বেচারা ফকির হয়ে দ্রবণে চলে যাবে, H+ আকারে দ্রবণে চলে যাবে। আর আমরা ব্রনস্টেড-লাউরির তত্ত্ব থেকে জানি, কোনো যৌগ যদি প্রোটন দান করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাসিড। এখন এই যে হাইড্রোজেনটা যত সহজে মুক্ত হবে, সেই অ্যাসিডের তীব্রতা কি হবে? তত বেশি হবে। এই যে হাইড্রোজেন মৌলটা যত সহজে দ্রবণে চলে যাবে বা যত সহজে মুক্ত হবে, সেই অ্যাসিডের তীব্রতা কি হবে? তত বেশি হবে। তাহলে এখন একটু খেয়াল করো, প্রত্যেক আমাদের যে অপশনগুলো ছিল প্রত্যেকটাই COOH ছিল। COOH ছিল, তাই প্রত্যেকটার ক্ষেত্রে এই ঘটনাটা সেম। প্রত্যেকটার ক্ষেত্রে এই ঘটনা সেম। আচ্ছা, এখন ধরো এখানে হাইড্রোজেন আছে, ধরো এখানে মিথাইল মূলক আছে, CH3COOH। আমরা জানি অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রন ত্যাগী গ্রুপ। অ্যালকাইল গ্রুপগুলো কি? ইলেকট্রন ত্যাগী গ্রুপ। তো অক্সিজেন যখন শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিল, কার্বন কি হলো? আংশিক ধনাত্মক হইল। আর মিথাইল গ্রুপ কি? ইলেকট্রন ত্যাগী গ্রুপ। যখন দেখবে কার্বন আংশিক ধনাত্মক, তখন মিথাইল গ্রুপ কি করবে? ইলেকট্রন কার্বনের দিকে দিয়ে দিবে। তাহলে ইলেকট্রন যদি কার্বন মিথাইল গ্রুপ থেকেই পায়, অক্সিজেন গ্রুপ থেকে যতটা নিত তত পরিমাণ নেওয়ার কি কার্বনের কোনো দরকার আছে? দরকার নাই। তার মানে অক্সিজেনও তার ইলেকট্রন আগে যে পরিমাণ দিত সেই পরিমাণ দিচ্ছে না। এখন অক্সিজেন সেই পরিমাণ ইলেকট্রন দিচ্ছে না। আবার অক্সিজেন যদি কার্বনকে ইলেকট্রন না দেয়, অক্সিজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টেনে নেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তার মানে হাইড্রোজেন থেকেও সেম পরিমাণ ইলেকট্রন অক্সিজেন টেনে নিচ্ছে না। তাই হাইড্রোজেনটাও সহজে দ্রবণে যাইতে পারতেছে না। ঠিক আছে? এই যে মিথাইল গ্রুপ ইলেকট্রনটা কার্বনের দিকে দিয়ে দিল, এই ধরনের ইফেক্টকে বলা হয় ধনাত্মক আবেশীয় প্রভাব বা প্লাস আই ইফেক্ট। ধনাত্মক আবেশীয় প্রভাব বা প্লাস আই ইফেক্ট। অর্থাৎ আমরা একটা জিনিস এখান থেকে জানতে পারলাম যে COOH
অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সাথে যদি কোনো মিথাইল গ্রুপ থাকে বা যদি কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, সেক্ষেত্রে হাইড্রোজেনটা অ্যালকাইল গ্রুপ না থাকলে যত সহজে দ্রবণে যাইতো তত সহজে দ্রবণে যাইতে পারতেছে না। এইটাকে কি বলা হয়? ধনাত্মক আবেশীয় প্রভাব বলা হয়, ধনাত্মক আবেশীয় প্রভাব। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই যে COOH বা কার্বক্সিলিক মূলক আছে, এই কার্বক্সিলিক মূলকের সাথে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, হাইড্রোজেনটা বিমুক্ত হওয়া তত কঠিন হয়ে পড়বে, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা তত কমে যাবে। অর্থাৎ অ্যালকাইল গ্রুপ যত বেশি থাকবে, অ্যালকাইল গ্রুপ যত বেশি থাকবে, অ্যাসিডের তীব্রতা তত কমে যাবে, তীব্রতা তত কমে যাবে। অ্যালকাইল গ্রুপ যত বেশি থাকবে, অ্যাসিডের তীব্রতা তত কমে যাবে। এটাকে কি বলা হয়? ধনাত্মক আবেশীয় প্রভাব বলা হয়, ধনাত্মক আবেশীয় প্রভাব বলা হয়। তাহলে আমি যদি দুইটা অ্যাসিডের মধ্যে তুলনা করি, ধরো হচ্ছে গিয়ে CH3COOH আর হচ্ছে গিয়ে CH3CH2COOH, কোন অ্যাসিডটা সবল হবে? CH3COOH, কারণ এখানে কি আছে? অ্যালকাইল গ্রুপ হিসেবে মিথাইল গ্রুপ আছে, এখানে কার্বন কয়টা? একটা। এখানে কি আছে? ইথাইল গ্রুপ আছে, ইথাইল গ্রুপে কার্বন কয়টা? দুইটা। তার মানে সক্রিয় কোনটা হবে? সক্রিয় হবে ইথানোয়িক অ্যাসিড। সক্রিয় হবে কি? ইথানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড অপেক্ষা ইথানোয়িক অ্যাসিড সক্রিয় হবে। আবার যদি ধরো HCOOH, এখানে কোনো অ্যালকাইল গ্রুপ আছে? এখানে কোনো অ্যালকাইল গ্রুপ নাই। তাহলে মানে অ্যালকাইল গ্রুপ যদি না থাকে, সেক্ষেত্রে কি হবে? এটা সক্রিয়তা কার থেকে বেশি হবে? CH3COOH এর থেকে বেশি হবে না? এটা সক্রিয়তা অবশ্যই CH3COOH এর থেকে বেশি হবে। এটা সক্রিয়তা অবশ্যই CH3COOH এর থেকে বেশি হবে। এটাকে কি বলা হয়? ধনাত্মক আবেশীয় প্রভাব বলা হয়। তাহলে ধনাত্মক আবেশীয় প্রভাব থেকে আমরা কি জানতে পারি? অ্যালকাইল মূলকে কার্বন সংখ্যা যত বেশি হবে, আমার অ্যাসিডের তীব্রতা তত কমে যাবে। অ্যালকাইল মূলকে কার্বন সংখ্যা যত বেশি হবে, অ্যাসিডের তীব্রতা তত কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, আছে কি? HCOOH, CH3COOH। তাহলে আমরা একটু আগে জানলাম যে অ্যালকাইল গ্রুপ যত বেশি থাকবে তীব্রতা তত কম হবে। তার মানে এই দুইটা অ্যাসিডের মধ্যে যদি কম্পেয়ার করতে বলে কোনটা বেশি তীব্র? HCOOH। এবার নিচের দুইটা অপশন দেখো, নিচের দুইটা অপশনে কি যুক্ত হওয়া? ক্লোরিন যুক্ত হওয়া, ঠিক আছে? তাহলে এই ধরনের জিনিসপত্র কিভাবে হইল, বা এই ক্ষেত্রে আমরা তীব্রতা কিভাবে নির্ণয় করব, সেটা এখন একটু ক্লিয়ার হোক। আমরা আবার হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেতটা লিখে ফেলি। সেটা কি ছিল? COOH। সেম ভাবে শেয়ারকৃত ইলেকট্রন কার্বন নিজের দিকে টেনে নিবে, অক্সিজেন নিজের দিকে টেনে নিবে, কার্বন আংশিক ধনাত্মক হবে। এই পাশ থেকে ইলেকট্রন আসতেছে, এই পাশ থেকে ইলেকট্রন আসতেছে। এখন ধরো অ্যালকাইল গ্রুপের সাথে একটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ যুক্ত হলো, অ্যালকাইল গ্রুপের সাথে একটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ যুক্ত হলো। তড়িৎ ঋণাত্মক যে গ্রুপটা আছে সেটা এই বন্ধনের ইলেকট্রনকে কি করবে? নিজের দিকে টেনে নিবে। এই বন্ধনের ইলেকট্রনকে যখন নিজের দিকে টেনে নিবে, আমরা জানি অ্যালকাইল গ্রুপ কি ছিল? ইলেকট্রন ত্যাগী গ্রুপ ছিল, ইলেকট্রন ত্যাগী গ্রুপ ছিল। এখন এই অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন কমে গেছে, অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন ক্লোরিন নিয়ে গেছে, সে কি আর ইলেকট্রন ত্যাগ করবে? ত্যাগ করবে না। তার মানে এই পাশ থেকে আরো ইলেকট্রন টেনে নিবে, অর্থাৎ কার্বন আরো বেশি পরিমাণ ধনাত্মক হয়ে গেল, আরো বেশি পরিমাণ ধনাত্মক হয়ে গেল। তখন অক্সিজেন কি করবে? আরো বেশি পরিমাণ ইলেকট্রন এই পাশে স্থানান্তর করবে। হাইড্রোজেন এরপর কি করবে? অক্সিজেন এই পাশে হাইড্রোজেন থেকে আরো বেশি পরিমাণ ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসবে, আরো বেশি পরিমাণ বা বেশি ঘনত্বযুক্ত ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসবে। তখন হাইড্রোজেন কি হবে? আরো বেশি একা হয়ে পড়বে। তখন কি করবে? হাইড্রোজেন পানিতে চলে যাবে বা হাইড্রোজেন দ্রবণে চলে যাবে। অর্থাৎ একটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ যদি যুক্ত থাকে, হাইড্রোজেন মুক্ত হওয়া তত সহজ হয়ে যায়। একটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ যুক্ত থাকলে হাইড্রোজেন মুক্ত হওয়া সহজ হয়ে যায়। তাহলে একটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ যুক্ত থাকলে হাইড্রোজেন মুক্ত হওয়া সহজ হয়ে যায়। যদি এখানে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে আরেকটা তড়িৎ ঋণাত্মক গ্রুপ যুক্ত হতো, তাহলে কি হইতো? এই ক্লোরিনটাও কার্বনের এই যে মিথাইল গ্রুপের ইলেকট্রন টেনে নিত, এখান থেকে আরো বেশি পরিমাণ ইলেকট্রন এই পাশে চলে আসতো, এদিক থেকে ইলেকট্রন ফ্লো আরো বেশি হইতো, এদিক থেকে হাইড্রোজেনের ইলেকট্রন ফ্লো আরো বেশি হইতো, হাইড্রোজেনটা আরো বেশি পরিমাণ হচ্ছে গিয়ে বা আরো সহজে হচ্ছে গিয়ে আমাদের দ্রবণে চলে যেত।
আরও সহজে দ্রবণে চলে যেত। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যত বেশি সংখ্যক তড়িৎ ঋণাত্মক মৌল, ক্লোরিন দিয়ে বুঝাইলাম, যত বেশি সংখ্যক তড়িৎ ঋণাত্মক মৌল কোনো একটা জৈব অ্যাসিডে যুক্ত থাকবে তার তীব্রতা তত বেশি হবে। তার তীব্রতা তত কি হবে? বেশি হবে। যত বেশি সংখ্যক তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হবে COH গ্রুপের সাথে বা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপের সাথে, তার তীব্রতা কি হবে? তত বেশি হবে। তার তীব্রতা হবে তত বেশি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে যত বেশি সংখ্যক তড়িৎ ঋণাত্মক মূলক যুক্ত হবে COH বা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপের সাথে, যত বেশি সংখ্যক তড়িৎ ঋণাত্মক মূলক যুক্ত হবে সেই অ্যাসিডটার তীব্রতা হবে তত বেশি। সেই অ্যাসিডটার তীব্রতা হবে তত বেশি। তাহলে একটা কোশ্চেন অ্যান্সার দাও। ধরে নাও CH2COH, এখানে আছে আয়োডিন, CH2COH, এখানে আছে ফ্লোরিন। কোনটার তীব্রতা বেশি হবে? অবশ্যই যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রনকে বেশি নিজের দিকে টেনে নেবে। তাহলে ইলেকট্রনকে এদিকে টানতেছে, ইলেকট্রন এদিকে ফ্লো হইতেছে, এদিকে ফ্লো হইতেছে। হাইড্রোজেনটা আলটিমেটলি কোথায় চলে যেতেছে? দ্রবণে চলে যেতেছে, সহজে দ্রবণে চলে যেতেছে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রন টানবে বেশি, ইলেকট্রন এই পাশে টানবে বেশি। একটা দড়ির মতো আর কি, দড়িটা এদিক ধরে টান দিলে এই দিক চলে আসবে, তাই না? একটা দড়িকে যদি আমি এদিকে ধরে টান দিই এই দিকে চলে আসবে। তো এখান থেকে ফ্লোরিন ইলেকট্রন টান দিতেছে, ইলেকট্রন এই পাশে ফ্লো হইতেছে, এই পাশে ফ্লো হইতেছে, হাইড্রোজেন আলটিমেটলি কোথায় চলে যেতেছে? দ্রবণে চলে যেতেছে। ঠিক আছে? এই যে তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত থাকলে যে অ্যাসিডের তীব্রতা বাড়ে একে বলা হয় ঋণাত্মক আবেশীয় প্রভাব। একে কি বলা হয়? ঋণাত্মক আবেশীয় প্রভাব। তার মানে ধনাত্মক আবেশীয় প্রভাব যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত কমবে, ঋণাত্মক আবেশীয় প্রভাব যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বাড়বে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখন এমসিকিউটা সলভ করতে পারবো। তাহলে নিচের কোন অ্যাসিডটি তীব্র হবে? আমরা একটু আগে দেখছিলাম যে আমাদের ঋণাত্মক আবেশীয় প্রভাব যত বেশি হবে, ঋণাত্মক আবেশীয় প্রভাব যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। এখানে দুইটা ক্লোরিন যুক্ত আছে, তাহলে এখানে ঋণাত্মক আবেশীয় প্রভাবটা বেশি হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ডি নাম্বারটা। অ্যান্সার হবে ডি নাম্বারটা। ঠিক আছে? তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা? সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে ডি নাম্বারটা। এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেকবার আসছে, তাই হচ্ছে কি এটা নিয়ে আলোচনা করা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং উপকৃত হতে পেরেছো।